ইন্টারপোলের হুলিয়া নিয়ে লন্ডন থেকে উড়াল। দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর সিদ্ধান্ত, কাল থেকে নিরবচ্ছিন্ন লেনদেনের আশা। পুশিন পুশব্যাক ঘিরে সীমান্তে উত্তেজনা। কুড়িগ্রাম চুয়াডাঙ্গায় ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ার শূন্যরেখায় অনিশ্চিত অপেক্ষা ১২ জনের। খুলনায় মসজিদে ঢুকে ২ ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত ৫ বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। এবং বিশ্বকাপ মিশনের শুরুতেই দাপুটে জয় জার্মানির। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত নবাগত কুরাসাও। কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে লড়বে নেদারল্যান্ডস জাপান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল। দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবদিয়াল সাদিকের রিপোর্ট। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় দোয়াশা। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্য পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। এমন ভাবে আমরা আসলে কখনোই দেখিনি ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে বিদেশ থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এটি যদি সত্যিই যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে ভবিষ্যতে অর্থ পাচারকারীরা তারা একটু হলেও ভয় পাবে। উনি সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে, এই খবরে আমরা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করছি। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১২ জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইতে আছেন এমন আলোচনা সবার মুখে মুখে ছিল। তাছাড়া তিনি এখানে বৈধ অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন, সে আলোচনাও ছিল সবার মুখে মুখে। বেনজির গ্রেপ্তার হওয়ার পর এখানকার প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সরকারকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দ্রুতই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সংক্ষেপে
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবু ধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারে বাংলাদেশ পুলিশের কোনো ভূমিকা নেই। সব কৃতিত্ব ইন্টারপোলের। তাকে দেশে আনা ও বিচার নিশ্চিত করা এখন সরকারের সদিচ্ছার ব্যাপার। রাতে সিলেট সার্কিট হাউসে তিনি আরো বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে কথা বলতে নিষেধ করা হয়েছে। এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নাই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারেই দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে, এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে। তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
সেই রকম মানুষকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। মূল অ্যাচিভমেন্টটা হবে যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করে। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনায় তরুণীর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়ে নিজেই আত্মগোপনে যান শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া। পরে নিখোঁজের অভিযোগ তুলে সরকারকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে পুলিশ জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় উপনেতা। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজের ঘটনায় নানা নাটকীয়তা শেষে সামনে আসে প্রকৃত ঘটনা। পুলিশ জানায়, এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনার পর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। রোববার সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনায় উঠে আসে জিসানের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিবির নেতা নিখোঁজের ঘটনায় সরকারকে দায় দেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে তার অপহরণের নাটক। বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এরপরই সংসদ বিরোধী দলীয় উপনেতা বলেন, জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিসানের খোঁজ জানতে চান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে জিসানকে কেন্দ্র করে নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করছে। জিসান এখন কোথায় আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকেও দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? 11 জুন রাতে কুমিল্লার দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়। পরে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিএনপির এক এমপির মন্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ। এ নিয়ে হট্টগোলের পর কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের একাংশ কার্যবিবরণী থেকে বাদ দেন ডেপুটি স্পিকার। বাজেট আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেন মনিরুল হক। এ সময় গল্পের ছলে পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তখন মনিরুল বলেন, তার কথায় কেউ ছোট হয়ে থাকলে এজন্য ক্ষমা প্রার্থী তিনি। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় চেষ্টা করেন ডেপুটি স্পিকার। পরে মনিরুলের বক্তব্যের একাংশ এক্সপাঞ্জ করেন তিনি। মাননীয় সদস্য মিস্টার মাসুদ, আপনি আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। প্রবাসের সময় আরো থাকছে। কক্সবাজারে মাটি খুঁড়তে বেরিয়ে এলো গ্রেনেড গুলি। মিয়ানমার সামরিক বাহিনীর যুদ্ধাস্ত্রের সঙ্গে মিল দেখছে কোস্টগার্ড, মজুতে জড়িত সীমান্তের সশস্ত্র গোষ্ঠী। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে বাংলাদেশে ব্যাংক থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সহায়তার পর কাল থেকে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। টাকা ধার পাওয়ার পর গভর্নরের সঙ্গে প্রায় ৩ ঘন্টা বৈঠক করেছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। বেশ কিছুদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক নতুন চেয়ারম্যান অপসারণের দাবি গড়ায় রাজপথে। সংসদে বাকযুদ্ধে জড়ান ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা। এ পরিস্থিতিতে ব্যাংকটি থেকে চলছে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে প্রায় ৬,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এমন অবস্থায় ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে ২৫০০ কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার থেকে আবারও লেনদেন স্বাভাবিক হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে, এই বিষয়গুলোই না। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরো বাড়বে, কালকে তারা আরো বেটার সার্ভিস পাবে। বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে গভর্নর সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রায় ৩ ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায়, প্রতিদিনই ১২০০ কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন গ্রাহকরা। অ্যারাউন্ড ১২০০ কোটির মতো আমাদের উড্ড হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উড্ডল হয় ওইটাই আমাদের শর্টেজ হয়ে যায়। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে উল্লেখ করে গভর্নর জানান, ভয়ের কোনো কারণ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ায় সীমান্তের শূন্যরেখায় ৩ দিন ধরে অবস্থান করছেন ১২ জন। পতাকা বৈঠকের পরও মেলেনি সমাধান। রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ ৬ জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাও করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। এর আগেও চলতি মাসে রৌমারী সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পুশিন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৩ দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ ১২ জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে ১২ জনকে ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নওগাঁ সীমান্তে পুশিন ঠেকাতে শূন্যরেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুশিন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে সীমান্ত গ্রামগুলোতে মাইকিং সহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশিন করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং সবসময় আমরা থাকতেছি এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি। হবিপুর থানাতে ওরা লোক লিয়েছে, লোককে রেখেছে, সন্ধ্যার সময় ওরা পার করার চেষ্টা চালাইছে। আমরা লাঠি লাদনা নিয়ে মনে করেন যে বর্ডার হই হল্লা করে ঘেরাও করে আছে। বিএসএফ সন্ধ্যার পরে ফুট করে লাইট অফ করে দেয় রাত্রিবেলা, মানে এসারের পরপরই আর কি, মানে অফ করে দিয়ে 2-3টা গাড়ি আসে, উপরে লোক উঠে রাখে, বুঝছেন, ওই লাইট করার পরপরই পার করার চেষ্টা করে। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। আদিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না কোনো রোগী। চিকিৎসাধীন শতাধিক রোগী ও তাদের স্বজনদের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সংকটাপন্ন শিশুদের অন্য হাসপাতালে স্থানান্তর করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আদিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, তবে এখনও চিকিৎসাধীন শত শত রোগী। শনিবার পর্যন্ত হাসপাতালটিতে 234 জন রোগী ভর্তি থাকলেও রোববার সকাল থেকে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে থাকা সংকটাপন্ন শিশুরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। সিজারের পরে এখন বাচ্চা, অসুস্থ বাচ্চা এখানে আছে, এটা নিয়ে আমরা এখন কোথায় যাব? যাওয়া তো জায়গা না। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা মানুষ, আমরা তো অনেক অর্থ দিয়ে স্কয়ার, ইউনাইটেড বা এবার খেয়ে আমরা চিকিৎসা করাতে পারবো। সরকারের প্রতি আবেদন যে যদি এদের কোনো গাফলতি থাকে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে, পাশাপাশি হসপিটালটাও চালু থাকুক। 8 দিন থেকে রোগীদের স্থানান্তরে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও জটিলতা তৈরি হয়, ক্ষোভ জানান ভুক্তভোগীরা। মুগ্ধ হসপিটালে দেখে গিয়েছিলাম, ওখানে দেখছি যে বেডে আগে ফ্লোরে শুতে হবে। ফ্লোরে বেড পাওয়ার পরে যদি আপনার সিডের বেড যারা আছে তারা যদি ছুটি হয় তখন পাবে। 6 জনের জন্য 6000 শিশু মারা যেতে পারেন। আপনি দেখেন, আপনি শুধু দোষ দেখবেন কেন, এদের গুণও দেখেন। হসপিটাল বন্ধ করা তো কোনো সমাধান না। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুতে আদিন হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই আসে লাইসেন্স বাতিলের কঠোর নির্দেশনা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষামন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে দারুণ সব উদ্ভাবন, পানি দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, হোম সার্ভিস অ্যাপ, স্টার্ট আপ সহ নানা প্রজেক্টে বাস্তব সমস্যার সহজ সমাধান তৈরি করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর BAF শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে ঢাকা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 37টি দলের প্রজেক্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান সহ অতিথিরা। নীতি নির্ধারকরা জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান তারা। আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে উঠবে। শিক্ষাকে আনন্দময় করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। 6ষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্মানিত সুধী, কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খুলনায় এবার মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলা বলে ধারণা পুলিশের। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী। শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। দৌড়ে যাওয়ার সময় মোড়েতে দেই যে মুরব্বী আর একজন আহত হয়েছে, সে দৌড়ে যাচ্ছে। এবার ওই মুরব্বী আবার কোথায় যাচ্ছে যে মসজিদে গুলি হয়েছে। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, সম্ভবত এটা বাম সাইডে এইখানে। আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবার স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। মসজিদ ইবাদতের জায়গা, সেখানে এসে দুষ্কৃতিকারীরা যেভাবে মনোকান্তে ঘটনা ঘটাইছে, এটা আসলে এটা বলার কোনো ভাষা নাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক এই যে খুন হচ্ছে, এগুলো আসলে প্রশাসন দিনে দুপুরে সকালবেলায় লোকজন রাস্তাঘাটে বিএল কলেজের মেইন রোডে একটা মসজিদ, তার সেখানে গুলি, আসলে এগুলো বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পর এক কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চলতি বছর প্রথম 6 মাসে মোট 16টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনা মহানগরীতে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। আজ সই হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েল এ চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, চুক্তি সইয়ের
সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারই হবে এমন নিশ্চয়তা নেই। জানান আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। ইসরায়েল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ার অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু, কারণ আলোচনার চূড়ান্ত চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে এবার খোদ তেহরানেই বিক্ষোভ হয়েছে। সমঝোতার জন্য সরকার অতিরিক্ত ছাড় দিচ্ছে দাবি করে শনিবার রাস্তায় নামেন কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রীয় চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের একাংশ এটিকে ট্রাম্পের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেছেন, আর সরকারের কড়া সমালোচনা করে সম্ভাব্য এই চুক্তিকে নেতানিয়াহুর ব্যর্থতা আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটার আগেই সামনে এসেছে এক ভিন্ন বাস্তবতা। কয়েক মাসের সংঘাতের পরও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান কেউই নিজের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের প্রারম্ভে এমন দাবি করেছেন 3 দেশের নাগরিকরা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন শত শত কট্টরপন্থী বিক্ষোভকারী। সরকারের শীর্ষস্থানীয়, বিশেষ করে পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধের পর এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় যেখানে ইরান তার অবস্থান থেকে সরে আসবে। এই চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খুনির সঙ্গে আপোষ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে চুক্তির বিরুদ্ধে এমন ভিন্ন অবস্থান ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই চুক্তি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। যুদ্ধের উদ্দেশ্য পূরণ না করেই ট্রাম্প সমঝোতার পথে হাঁটছেন অভিযোগ করে বিরোধী ডেমোক্র্যাটদের একাংশ বলছেন, যুদ্ধ শুরু করে হোয়াইট হাউস এখন এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে যা আত্মসমর্পণের শামিল। শুধু ওয়াশিংটন নয়, চাপের মুখে পড়েছে তেল আবিবও। সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ছেড়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তার দাবি, চুক্তি বাস্তবায়িত হলে ইরানের সরকার টিকে থাকবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বহাল থাকবে। এটি নেতানিয়াহুর সম্পূর্ণ ব্যর্থতা বলেও মন্তব্য করেন এই নেতা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট বৈষম্যহীন ও সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, সংকটকালেও দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীরা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন রাশেদ আল মাহমুদ। সবাই এই আস্থা পায়। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, মূলধারায় রাজনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে দেশের জন্য আরও বড় অবদান রাখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট বৈষম্যহীন ও সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। কাজী এম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, জাহিদ খান, মিয়া মজনু, নয়ন
নয়ন বাঙালি ও তুহিন সহ প্রবাসী বাংলাদেশি আরও নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কানাডায় শুরু হয়েছে দুদিনব্যাপী বাংলাদেশ কার্নিভাল, যেখানে খোলা আকাশের নিচে বাজছে বাংলা গান, চলছে দেশীয় খাবারের মেলা আর পোশাকের রঙিন আয়োজন। প্রবাসের শহরে এমন উৎসব দর্শনার্থীদের ফিরিয়ে নিচ্ছে চেনা গ্রামের আঙিনায়। এমন আয়োজনে গিয়ে যেন বাংলাদেশের আবহ নিয়েই বাড়ি ফিরেছেন দর্শনার্থীরা। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। টরন্টোর বুকে যেন এক টুকরো বাংলাদেশ। বাংলা গানের সুরের মোহনায় ভাসছে টরন্টোর বাংলাদেশ কার্নিভাল গ্রাউন্ড। গানের তালে তালে আনন্দ আয়োজন, মঞ্চে একের পর এক পরিবেশনা। বাংলা মেলার আনন্দে মেতে উঠেছে আগত দর্শনার্থীরা। ফুচকা, চটপটি, বিরিয়ানি আর ঝালমুড়ির ঘ্রাণে ম করছে চারপাশ। এর সঙ্গে দেশীয় পোশাক ও হস্তশিল্পের দোকানগুলোও যেন যোগ করেছে উৎসবের রং। এই সময় টরন্টোতে সন্ধ্যা নামে তুলনামূলক দেরিতে, কিন্তু কার্নিভাল প্রাঙ্গণ তখনও উৎসবের প্রাণচাঞ্চল্য থামেনি। রাত গভীর হলেও প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে পুরো এলাকা যেন এক বিশাল মিলন মেলায় রূপ নেয়। আড্ডা, গান আর ঘুরে বেড়ানোর ভিড়ে সময় যেন থমকে যায় দেশীয় আবহের টানে। আমার মনে হচ্ছে যে আমরা একটা বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশের এনভায়রনমেন্ট ফিল করতেছি। বাঙালি জামা কাপড়, বাঙালি খাবার, এগুলো মানে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে মানুষগুলো আসলে আমরা বাঙালিরা একসঙ্গে হই, সেটা অন্যরকম এক আনন্দ। মেলার যে ভ্যারাইটি, সেটা প্রত্যেকটা একটা মেলার ফিল পাওয়া যায়। আয়োজকরা জানিয়েছেন এই বাংলাদেশ কার্নিভাল এখন থেকে নিয়মিত আয়োজনের পথে এগুচ্ছে। প্রতি বছর আরো বড় পরিসরে বৈচিত্র্যময় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এই বছর যেহেতু প্রথমবার হয়েছে, অনেক কিছু আমরা শিখতে পারতেছি যে কি করব আমরা নেক্সট ইয়ারের জন্য। এখানে পুরো আগাগোড়াটাই বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্প, আড্ডা, গানের পাশাপাশি কেনাকাটা সব মিলিয়ে চিরচেনা বাংলাদেশ। আর খোলা আকাশের নিচে এমন আয়োজন দিয়েছে বাড়তি মাত্রা। সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, এই যে সম্প্রীতির বন্ধন, এটা বছরে একবার আমাদের হয়, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। কানাডার মতন জায়গায় আমরা পুরো এক খণ্ড বাংলাদেশ আমরা দেখতে পাই। So it's feeling very great. বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ কার্নিভাল। আমাদের বাঙালি কমিউনিটির সবাই বাংলাদেশ কার্নিভালের উদ্বোধনী শুভেচ্ছা জানাতে এসেছিলেন টরন্টোর মেয়র অলিভিয়া চাও সহ স্থানীয় কাউন্সিলর। গ্রীষ্মকালে প্রতি উইকেন্ডেই নানা ধরনের আয়োজন থাকে টরন্টোতে, তবে এটি আসলেই ব্যতিক্রম। কারণ উন্মুক্ত স্থানে এমন আয়োজন এখানে আসা প্রবাসীদের সত্যি সত্যি একটি বাঙালিয়ানার স্বাদ দিয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দৈনিক পেঁয়াজ লাগে হিসাবে 40 গাড়ি একদিন ঢাকা শহরে আমদানি আছে, এদের কথা কোনো ঘাটতি নাই। সরকারি লোক যখন যায় তখন কম দামে ঠিকই বিক্রি করে। 1100 টাকা ধান নেওয়ার লোক নেই, এমন অবস্থা। ধানের দামটা বেশি পাওয়া যাচ্ছে, এরকম ফসল সবসময় হয় না, এবারে অনেক ভালো ফসল হয়েছে আর কি। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। বিশ্বকাপ অভিযানের শুরুতেই 2014 সালের সেমিফাইনালে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরালো জার্মানি। টেক্সাসের হিউস্টনে নবাগত কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলো হরিজন্তে 2014 বিশ্বকাপেও ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সে বিশ্বকাপের পর এই প্রথম কোনো ম্যাচে 7 গোলের ব্যবধানে জয়ের দেখা পেল নাগলসম্যানের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কাই হাভার্টস। টেক্সাসের হিউস্টনে একটা ম্যাচ তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 4 বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। 72,000-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ সাদা আর নীল জার্সির সমর্থনে। রাশিয়া, কাতার 2 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওয়ের লক্ষ্য প্রথম বিশ্বকাপে অংশগ্রহণটা স্মরণীয় করে রাখা।
তবে সে যাত্রায় শুরুতেই তাদের হোঁচট খেতে হয়। জার্মানির সমর্থকরা কেবল বাদ্যযন্ত্র ও নানা রঙের পোশাকে সেজে গ্যালারিতে বসেছেন। তাদের থিতু হয়ে ওঠার আগেই 6 মিনিটে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ফেলিক্স মেচার। 19 মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন কুরাসাওয়ের বাকুনা, তবে কাজে আসেনি। অবশেষে 21 মিনিটে আসে শেখন। মাত্র 1,58,000 জনসংখ্যার দেশটি স্তব্ধ করে দেয় 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। 21 মিনিটে গোল করে ইতিহাসের অংশ বনে যান কোমেনেন্সিয়া। সমতায় ফেরে কুরাসাও। এরপরই লাগাম টেনে নেয় জার্মানি। 38 মিনিটে ব্রাউনের কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন নিকো স্লটারব্যাক। জাতীয় দলে 28 ম্যাচ খেলা এই ফুটবলারের এটাই প্রথম গোল। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে ফেলিক্স মেচার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিট 3-1 করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ক্ষুধার্ত বাঘের মতো কুরাসাওকে চেপে ধরে জার্মানি। 47 মিনিটে ইয়াশুয়া কিমিখের পাসে গোল করেন জামাল মুসিয়ালা। ছন্ন ছাড়া হয়ে পড়ে কুরাসাওয়ের রক্ষণ ভাগ। 68 মিনিটে আবার উল্লাস জার্মানি শিবিরে। একাধিকবার সতীর্থকে বলের যোগান দেয়া নাথানিয়াল ব্রাউন এবার নিজেই পান জালের দেখা। 10 মিনিট পর কুরাসাও গোলরক্ষকের হতাশা আরও বাড়ান ডেনিস উন্দাভ। 29 বছর বয়সী ফরোয়ার্ডের গোলে ব্যবধান 6-1 করে জার্মানি। হিউস্টনে তখন ঘুরে ফিরেই আসছিল 28 জুলাই 2014 বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজন্তে ব্রাজিলকে 7-1 গোলে বিধ্বস্ত করার সেই স্মৃতি। জার্মানিও সুযোগটা হাতছাড়া করেনি। 88 মিনিটে কাই হাভার্টসের দ্বিতীয় গোলে হিউস্টনে বেলো হরিজন্তের পুনরাবৃত্তি করে জার্মানি। কুরাসাওকে শেষ পর্যন্ত 7-1 গোলে বিধ্বস্ত করার উল্লাসে মেতে মাঠ ছাড়ে ডায়মানশাফট। পারভিন আক্তার, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। যাচ্ছি তার কাছে। দুর্দান্ত এক ফুটবল ম্যাচ উপহার দিয়েছে জার্মানি। বলা যায় যে 2014 সালের যে সুখস্মৃতি, ব্রাজিলকে 7-1 গোলে হারানোর যে স্মৃতিটা, সেটি আজকে জার্মানি ফিরিয়ে এনেছে এবং কুরাসাওকে নিয়ে এক প্রকার ছেলে খেলা খেলেছে জার্মান ফুটবল দল। বিশেষ করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছিল। প্রথম 5 মিনিটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল কুরাসাও, কিন্তু তারপরও দুর্দান্ত ফুটবল ম্যাচ উপহার দিয়েছে জার্মানি। ফিরে এসছে এবং সব পজিশনে, বিশেষ করে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা যে ব্যূহ তারা জাগিয়েছিল, সেখান থেকে অসাধারণ ফুটবল খেলে তারা 7-1 গোলে জিতেছে। প্রথমার্ধে আসলে জার্মানি প্রমাণ করেছিল তারা কেন শক্তিশালী, এবং অনেকেই বলছে আসলে এবারের বিশ্বকাপে ফ্রান্স কিংবা স্পেন কিংবা আর্জেন্টিনা অথবা ব্রাজিল সুপার ফেভারিট। জার্মানিকে অনেকেই বাদ দিয়েছেন, কিন্তু সেখান থেকে বলা যায় যে জার্মানি আসলে এতটাই দুর্দান্ত ফুটবল আজ খেলেছে, সেখান থেকে জার্মানি প্রমাণ করতে শুরু করেছে তারা কিন্তু সহজে ফেলে দেওয়ার দল নয়। এবং ধীরে ধীরে তারা তাদের যে প্রথম রাউন্ড, সেই প্রথম রাউন্ডেই তারা চেষ্টা করবে দুর্দান্ত এই ফুটবল যে খেলে যে সাফল্য আজকে তারা দেখিয়েছে সেটি ধরে রাখার জন্য। শুরুতে ইউলিয়ান নাগেলসমান, তার কথা বলতে হয়, তিনি আসলে চেষ্টা করেছেন অভিজ্ঞতা এবং দলের যে তরুণ খেলোয়াড়রা রয়েছে, অনেক তরুণ খেলোয়াড়রা যারা শুরু থেকে আসলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলতে গেছেন, তাদেরকে নিয়ে জার্মানি আজকে ঠিক যেরকম ফুটবল নৈপুণ্য উপহার দিয়েছে সেটি নিয়ে আজকে বার্লিন থেকে শুরু করে পুরো জার্মানির যে পাবলিক ভিউগুলোতে দর্শকরা ফুটবল খেলা উপভোগ করেছে, তারা সবাই একরকম বলেছে যে নতুন করে অর্থাৎ জার্মানি যে ফুটবল খেলে সেটি অবশ্যই আসলে প্রশংসার দাবিদার। এবং একই সাথে বলা যায় যে নতুন করে জার্মানি আসলে প্রমাণ করতে শুরু করেছে। জার্মানি যে ফুটবল খেলে বিরক্ত দেখিয়েছে, সেই ফুটবল খেলার বিরক্ত আগামীতে বজায় রাখবে এবং প্রথম রাউন্ডের যে খেলাগুলো রয়েছে সামনে, সেই ম্যাচগুলো জিতবে এবং দুর্দান্ত উপায়ে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে এবং সেখান থেকে তারা আসলে ফাইনালে পৌঁছে যাবে। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে এখানকার যারা দর্শক রয়েছে, এবং আমার পিছনে দর্শকরা এখনো সেই সফলতা এখন আসলে উদযাপন করছে এবং তারা আজকে সারা রাত উদযাপন করবেন এমনটাই আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বার্লিন থেকে জার্মানির যে দর্শকরা ম্যাচের যে উপভোগ করেছেন তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জার্মানিতে। দাপুটে জয়ে নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে টাইগ্রেস।
বার্মিংহামে টসে হেরে ফিল্ডিং নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগ্রেস বোলাররা। 50 রানের আগেই ডাচদের 3 টপ অর্ডার তুলে নেন তৃষ্ণা, মারুফা, রাবেয়া। পরে বাবেট ডি লিডের 50-তে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 8 উইকেটে 139 রানের সংগ্রহ পায় ডাচরা। জবাবে ওপেনিংয়ে জুয়াইরিয়া ও দিলারার 67 রানের জুটিতে ম্যাচ নিজের দিকে নিয়ে নেয় বাংলাদেশ। সেদিনও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন অধিনায়ক জ্যোতি। পরে জুয়াইরিয়ার 50-তে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এ ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গে থাকুন সময়ের।